ওকে, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। এবার একটা জিনিস আমরা বুঝি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। এই কনসেপ্টটা যদি আমরা একটু বুঝি, অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি, এটা তো বলতে পারা উচিত, বলো। সিম্পল কনসেপ্ট। কোনো রিয়াকশন স্টার্ট করতে যে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ এনার্জি লাগে সেটা। সেটা অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। মানে হচ্ছে আমার সাবস্ট্রেট রয়েছে, এবার সাবস্ট্রেটটাকে আমি একটা ট্রানজিশন স্টেটে নিয়ে যাব। এই ট্রানজিশন স্টেটে যতক্ষণ না আমি নিয়ে যেতে পারছি, সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হচ্ছে না। এবং এই সাবস্ট্রেটটাকে আমার ট্রানজিশন স্টেটে নিয়ে যাওয়ার জন্য যে এনার্জিটা লাগে, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, সাবস্ট্রেটকে আমি ট্রানজিশন স্টেটে নিয়ে যাব, তারপর সেটা প্রোডাক্ট তৈরি করবে। এই সাবস্ট্রেটকে ট্রানজিশন স্টেটে নিয়ে যাওয়ার এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জি। যেটা নন্দন বললো সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো একটা রিয়াকশন হওয়ার জন্য যে এনার্জি লাগে, সেটা অ্যাক্টিভেশন এনার্জি। এবার আমাদের যে কনসেপ্টটা হচ্ছে, সেই কনসেপ্টটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের বায়োকেমিক্যাল রিয়াকশন যা যা আছে, প্রত্যেকটা রিয়াকশন কিন্তু এনজাইম ডিপেন্ডেন্ট, তাই তো? আমাদের বায়োকেমিক্যাল রিয়াকশন যা যা আছে, প্রত্যেকটা রিয়াকশন এনজাইম ডিপেন্ডেন্ট, এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন। তাহলে এনজাইমস এক্স্যাক্টলি কি করে? এনজাইমস কিন্তু the free energy change associated with a biochemical reaction বা the chemical equilibrium, এই দুটোকে চেঞ্জ করতে পারে না। আই রিপিট, এনজাইম কিন্তু the free energy change associated with a biochemical reaction বা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পয়েন্টটাকে কিন্তু চেঞ্জ করতে পারে না। ও এই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটাকে কমিয়ে আনতে পারে। ঠিক আছে, কিভাবে অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটাকে কমিয়ে আনতে পারে? না, an enzyme can lead to more effective collisions. What is effective collision? Effective collision মানে হচ্ছে যে সাবস্ট্রেটের মধ্যে এমন ধরনের কলিশন হচ্ছে যেটা কিন্তু প্রোডাক্ট ফর্ম করছে। মানে এ এ এটা হচ্ছে সাবস্ট্রেট, আর বি বি এটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে প্রোডাক্ট হচ্ছে এ বি এ বি। তাহলে এ এ একটা সাবস্ট্রেট, বি বি একটা সাবস্ট্রেট, প্রোডাক্ট হচ্ছে এ বি প্লাস এ বি। তাহলে এমন ভাবে এ আর বিবি কে একসাথে ধাক্কা খাওয়ালো যে এ আর এর মধ্যে বন্ডটা ব্রেক করে গেল, বি আর বি এর মধ্যে বন্ডটা ব্রেক করে গেল, এবং এ আর বি এর মধ্যে বন্ড তৈরি হলো, এ আর বি এর মধ্যে বন্ড তৈরি হলো। এনজাইম, এমন এনজাইমের যে স্ট্রাকচার দ্যাট ইজ হাইলি স্পেসিফিক, সেখানে এ এ আর বি বি এই দুটো সাবস্ট্রেট এমন ভাবে বাইন্ড করতে পারে যে এ আর এর মধ্যে বন্ড ভেঙে যাচ্ছে, বি আর বি এর মধ্যে বন্ড ভেঙে যাচ্ছে, এর সাথে বি এর বন্ড তৈরি হচ্ছে, আরেকটা এর সাথে বি এর বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, হাউ দিস প্রসেস ইজ হ্যাপেনিং? এই যে এফেক্টিভ কলিশনস এনজাইম কি করে বাড়াচ্ছে? এফেক্টিভ কলিশন বাড়াচ্ছে গিয়ে হচ্ছে বাই দ্য অপটিমাইজেশন অফ নন কোভ্যালেন্ট ইন্টারাকশনস। মানে এই যে হাইড্রোজেন বন্ডস, ইলেকট্রোস্ট্যাটিক হাইড্রোফোবিক ইন্টারাকশন, ঠিক আছে, এইগুলো স্পেসিফিক্যালি এমন ভাবে টেলার্ড হচ্ছে যাতে কি ট্রানজিট কমপ্লিমেন্ট এবং টু স্টেবিলাইজ দ্য ট্রানজিশন স্টেট। ঠিক আছে, রাদার দ্যান দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য সাবস্টেট। মানে ট্রানজিশন স্টেটটাকে যদি কোনোভাবে কমপ্লিমেন্ট করা যেতে পারে, তাহলে কিন্তু রিয়াকশনটা হবেই হবে। তাহলে গ্রাউন্ড স্টেট যে সাবস্টেটের ছিল এ এ আর বি বি, সেটার থেকে আমি নিয়ে গেলাম বাই দ্য অপটিমাইজেশন অফ নন কোভ্যালেন্ট ইন্টারাকশন টু দ্য ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এবং সেটাকে আমি কমপ্লিমেন্ট করলাম। মানে সহজ ভাষায় হচ্ছে, এনজাইমে এমন একটা সারফেস আছে যেখানে এ এ সাবস্ট্রেট আর বি বি সাবস্ট্রেট যদি বাঁধে, তাহলে তারপর এ আর বি এর মধ্যে এমন হাইড্রোজেন বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন বা হাইড্রোফোবিক ইন্টারাকশন হবে যে এ এর বন্ড ভেঙে যাবে বাট এ বি তৈরি হবে, বিবির বন্ড ভেঙে যাবে বাট এ বি তৈরি হবে। এর দ্বারা কি হচ্ছে, এই যে অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা আছে, মানে সাবস্ট্রেট এনার্জি লেভেলের থেকে ট্রানজিশন স্টেটে, সেই ব্যারিয়ারটা কিন্তু একটা এনজাইম অনেকটা কমিয়ে আনছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থাকতে পারে।
What if the product energy level is higher than the substrate energy level? ঠিক আছে, প্রোডাক্ট এনার্জি লেভেল সাবস্ট্রেট এনার্জি লেভেলের থেকে লো হতে পারে। হ্যাঁ, দেন ইউ উইল বি রিলিজিং সাম এনার্জি, তখন কিন্তু তুমি কিছু এনার্জি রিলিজ করছো। বাট প্রোডাক্ট এনার্জি লেভেল সাবস্ট্রেট এনার্জি লেভেলের থেকে হাইও হতে পারে। তার মানে ইউ নিড সাম এনার্জি টু ডু দা রিয়াকশন। ঠিক আছে, তার মানে ইউ নিড সাম এনার্জি টু পারফর্ম দা রিয়াকশন, সাবস্ট্রেটের থেকে প্রোডাক্ট এনার্জি লেভেলে নিয়ে যাওয়ার জন্য। অন দি আদার হ্যান্ড, আমার একটা প্রসেস যদি এন্ডার্গনিক বা এন্ডোথার্মিক হয়, যে প্রসেসটা স্পন্টেনিয়াস হওয়ার জন্য আমার হিট দরকার হচ্ছে, তখন সেই প্রসেসটাকে আমি কিভাবে মিডিয়েট করব? সো দ্যাট ইজ স্পেসিফিক্যালি মিডিয়েটেড বাই হাই এনার্জি ফসফেট কম্পাউন্ডস এবং এনার্জি ট্রান্সডাকশন, মানে একটা রিয়াকশনের থেকে এনার্জিটা অন্য রিয়াকশনে যাচ্ছে। তো আমার যে এন্ডার্গনিক বা এন্ডোথার্মিক প্রসেসেস গুলো আছে বা বায়োকেমিক্যাল রিয়াকশনস গুলো আছে which needs energy, they are coupled with some of the reactions যেখানে হাই এনার্জি ফসফেট কম্পাউন্ডস আছে which releases energy। এবার আমরা কিছু হাই এনার্জি ফসফেট কম্পাউন্ডস এর ক্ষেত্রে ডেল্টা জি বা গিবস ফ্রি এনার্জি চেঞ্জ দেখবো, and it is often highly negative। তার মানে হচ্ছে এই যে হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড, এখানে হাইড্রোলিসিস অফ দ্য ফসফেট বন্ড রিলিজেস লার্জ কোয়ান্টাম অফ এনার্জি, প্রচুর এনার্জি রিলিজ করে। হ্যাঁ, উইথ হাই অ্যামাউন্ট, লার্জ কোয়ান্টাম অফ ফ্রি এনার্জি, মানে যেখানে কিন্তু ডেল্টা জি নেগেটিভ, অ্যান্ড ইট ইজ অলওয়েজ মোর নেগেটিভ দেন -25 কিলোজুল পার মোল। তার মানে হাইড্রোলাইসিস অফ দ্য বন্ড রিলিজেস আ লার্জ কোয়ান্টিটি কোয়ান্টাম অফ ফ্রি এনার্জি। আমি যদি দেখি, তাহলে এই যে এটিপি, যেটা এডিপি বা পিআই তে ভাঙছে, সেখানে কিন্তু আমরা -30.5 কিলোজুল এনার্জি পাচ্ছি পার মোল। সো ইট ইজ ইন বিটুইন। আমরা কিন্তু ম্যাক্সিমাম এনার্জি পাচ্ছি যখন ফসফোইনল পাইরুভেট ভাঙছে, ঠিক আছে, ইনটু পাইরুভেট। হ্যাঁ, যার জন্য ওই স্টেপটা কিন্তু রিভার্সেবল নয়, মানে পাইরুভেট থেকে ফসফোইনাল পাইরুভেট কিন্তু তৈরি করা যায় না, বিকজ এখানে কিন্তু ফ্রি এনার্জি চেঞ্জটা খুব বেশি। ঠিক আছে, হাইলি নেগেটিভ, হাইলি স্পন্টেনিয়াস প্রসেস, যার জন্য উল্টোটা হয় না। মানে ফসফোইনাল পাইরুভেট খুব স্পন্টেনিয়াসলি পাইরুভেটে ভেঙে যায়, বাট দ্য অপোজিট ডাজন্ট হ্যাপেন, পাইরুভেট থেকে ফসফোইনাল পাইরুভেট তৈরি করা যায় না। So it's -61.9 কিলোজুল পার মোল। আরেকটা বায়োলজিক্যালি আমরা কিন্তু তিনটে এই ধরনের রিয়াকশনস একটু দেখে নেব, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্রিয়েটিন ফসফেট, এটার ব্রেকডাউন উইচ রিলিজেস -43.0 কিলোজুল পার মোল। Then we have ATP breakdown which releases -30.5 কিলোজুল পার মোল। আর অ্যাসিটাইল কোয়ে, এখানে কিন্তু দিস ইজ থায়োস্টার ক্লাস, এটা কিন্তু এক্সাক্ট ফসফেট বন্ড ব্রেকডাউন হচ্ছে না, বাট ইট অলসো রিলিজেস 31.4 কিলোজুল অফ এনার্জি পার মোল। একটা জিনিস বুঝতে হবে, দ্য এনার্জি কারেন্সি ইজ স্টিল এটিপি ব্রেকডাউন, বিকজ ইট গোজ উইথ অল কাইন্ড অফ বায়োকেমিক্যাল রিয়াকশন, সব ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশনে কিন্তু এটা যায়। মানে তুমি সোনা দিয়ে কিছু একটা আহ কিনতে পারো, বাট তুমি ইউজুয়ালি যে কোনো ক্ষেত্রে যাই কিনতে যাচ্ছ, সেটা কিন্তু তুমি টাকা দিয়েই কিনে থাকো। হুম, তার মানে সোনার পারচেজিং পাওয়ার নেই এটা আমি বলছি না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু কনভার্ট দ্য সোনা ইনটু টাকা, মানে ক্রিয়েটিন ফসফেট। ঠিক আছে, আমরা এক্ষুনি দেখবো দ্যাট জেনারেটস এটিপি অলসো। ঠিক আছে, মানে আমি এই জিনিসটাই বলতে চাইছি, এটিপি ইজ দ্য ইউনিভার্সাল এনার্জি কারেন্সি, ওটা হচ্ছে টাকা। বিকজ তুমি ওষুধ কেনো, বই কেনো, জমি কেনো, গাড়ি কেনো, হ্যাঁ সবজি কেনো, সবকিছুতেই কিন্তু তুমি টাকাটা ইউজ করতে পারো। বাট তার মানে এইটা নয় যে অন্যান্য যে তোমার ভ্যালুয়েবল অ্যাসেটস আছে, ইট কুড বি ইয়োর সোনা, সোনা থাকতে পারে, ইট কুড বি ইয়োর জমি, জমি থাকতে পারে, সেইগুলো ইউজ করে তুমি পারচেস করতে পারবে না। সেটাও তুমি করতে পারো, বাট ইউনিভার্সালি সব বায়োকেমিক্যাল প্রসেসের সাথে যেটা যায়, দ্যাট ইজ দ্য এনার্জি কারেন্সি বা এনার্জি টাকা, দ্যাট ইজ এটিপি। ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে যে পিএইচ 7-এ, হ্যাঁ, আমরা যদি দেখি
ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে থার্মোডাইনামিক driving force of obviously hydrolysis of ATP, which releases a huge amount of energy. Why? Because first is the relief of the electrostatic repulsion. এগুলো খুব বেশি না জানলেও চলবে। বেসিক ব্যাপার যেটা হচ্ছে যে pH 7 এ due to charge and resonance stabilization and also solvation and hydration processes, ঠিক আছে, ATP is broken down in presence of water, that is hydrolysis, and it releases a lot of energy. যেহেতু ফিজিওলজিক্যাল যে পিএইচটা, তাতে এটিপি ব্রেকডাউন বা এটিপি হাইড্রোলিসিস ইজ হাইলি ফেভার্ড ডিউ টু ইটস স্ট্রাকচার, ডিউ টু ইটস চার্জ, ডিউ টু ইটস স্টেবিলাইজেশন, যার জন্য এটিপিটাকে কিন্তু আমরা এনার্জি কারেন্সি হিসেবে ভাবতে পারি। বাট আদার দ্যান দ্যাট আমাদের কিন্তু আরো জিনিসপত্র আছে। যেমন আমরা দেখতে পারি গিয়ে হচ্ছে যে ক্রিয়েটিন ফসফেট। ক্রিয়েটিন ফসফেট এটা কিন্তু আবার দেখো, যখন মানে তোমার র্যাপিড মেটাবলিক এনার্জি দরকার হয় তখন কিন্তু এটা বাফার হিসেবে কাজ করে। মানে এখানেও কিন্তু হাই এনার্জি ফসফোরাইল গ্রুপস আছে। ঠিক আছে। এখানে হঠাৎ করে যদি কোনো টিস্যুর দরকার হয় প্রচুর এনার্জি, কারণ হঠাৎ কোনো টিস্যুতে এটা হতে পারে যে এটিপি কমে গেল, এটিপি ডিমান্ড এত বেড়ে গেল যে অ্যাভেলেবল এটিপি কমে গেল। ঠিক আছে। যেমনি স্কেলিটাল মাসেলে হতে পারে বা ব্রেন টিস্যুজে হতে পারে, কারণ আমরা জানি যে দৌড়লে ইয়ে করলে আমাদের প্রচুর এটিপি লাগে। সিমিলারলি প্রচুর কাঁদলে বা ইমোশনাল টার্মোয়েল দিয়ে গেলেও কিন্তু আমাদের হিউজ অ্যামাউন্ট অফ এটিপি লাগে। তো তখন কিন্তু এই ক্রিয়েটিন ফসফেটের খুব রোল আছে। তার মানে এটা একটা বাফার ফর অল দোজ গ্রুপস অফ টিস্যুস যেখানে কিন্তু এটিপি ফ্লাকচুয়েশন হচ্ছে বা এটিপি কমে যাচ্ছে ডিউ টু ভেরি হাই ডিমান্ড অফ এটিপি। এবং এতেও কিন্তু হাই এনার্জি ফসফোরাইল গ্রুপস আছে। সো হিয়ার উই ক্যান সি যে আমাদের কিন্তু একটা রিয়াকশন এটাও হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি ক্রিয়েটিন ফসফেট হাইড্রোলিসিস কিন্তু ভেরি হাই অ্যান্ড ইট ইজ মাচ মোর হায়ার দ্যান the free energy change, negative free energy change associated with ATP hydrolysis। ঠিক আছে। এবং এর জন্য কি হচ্ছে যে দেয়ার ইজ আ টেন্ডেন্সি অফ এটিপি সিনথেসিস আন্ডার বেসলাইন ফিজিওলজিক্যাল কন্ডিশন। মানে নর্মাল যখন ফিজিওলজিক্যাল কন্ডিশন হচ্ছে তখন কিন্তু আমার একটা এটিপি সিনথেসিসও হচ্ছে। ঠিক আছে। মানে যখন খুব বেশি এনার্জির দরকার নেই, ক্রিয়েটিন ফসফেটের হাই এনার্জি ফসফোরাইল বন্ড ব্রেক করে -43 কিলোজুল পার মোল এনার্জি রিলিজ করার দরকার নেই, তখন কিন্তু এই ক্রিয়েটিন ফসফেটকে ইউজ করে আমরা কিন্তু এডিপি থেকে এটিপি তৈরি করতে পারছি। ইটস আ সিম্পল ম্যাথমেটিক্স। সেটা হচ্ছে যে এটিপি হাইড্রোলিসিসে তোমার রিলিজ হচ্ছিল -30.5, ফলে -43 থেকে যদি তুমি -30.5 কে বাদ দাও তাহলে -12.5 কিলোজুল পার এনার্জি থাকবে। ফলে ক্রিয়েটিন ফসফেট যখন এডিপির সাথে রিয়াক্ট করবে তখন ক্রিয়েটিন প্লাস এটিপি তৈরি হবে। মানে এমনিতে যখন তোমার খুব দরকার নেই টাকার, মানে হঠাৎ করে ভীষণ টাকার দরকার নেই, তখন এটাও মনে হতে পারে যে সোনার দর বেড়ে গেছে, এবার কিছুটা সোনা আমি একটু বিক্রি করে টাকাতে কনভার্ট করে নিই। তো এইটা হচ্ছে সেরকম একটা প্রসেস। ক্রিয়েটিন ফসফেটটা হচ্ছে সোনা। ঠিক আছে। সেটাকে কিছুটা টাকা বা এটিপি তে কনভার্ট করে নেওয়া হলো। দিস ইজ আন্ডার বেসলাইন ফিজিওলজিক্যাল কন্ডিশন, মানে যেখানে হঠাৎ করে মাসেল বা ব্রেন টিস্যুর খুব হাই এটিপি দরকার হচ্ছে না। ঠিক আছে। এটা হচ্ছে আন্ডার নর্মাল বেসলাইন ফিজিওলজিক্যাল কন্ডিশন। এখানে কি হচ্ছে যে তোমার এটিপি সিনথেসিস হচ্ছে ফ্রম ক্রিয়েটিন ফসফেট। অ্যাটলিস্ট এই রিয়াকশনের ইকুইলিব্রিয়ামটা কিন্তু সেটাকেই ড্রাইভ করছে। ঠিক আছে। আর এনার্জি আমরা পাচ্ছি গিয়ে হচ্ছে -12.5 কিলোজুল পার মোল, যেটা যদি আমরা 43 থেকে 30.5 কে মাইনাস দিই সেই এনার্জিটাই কিন্তু আমরা পাবো। বাট যদি হঠাৎ করে, হ্যাঁ, আমার ইয়ে হয় যে তোমার কি বলবো, এনার্জি খুব দরকার হয় এটিপি ফ্লাকচুয়েশনস এর জন্য, তখন কিন্তু আমার এই হাই এনার্জি ক্রিয়েটিন ফসফেট অ্যাজ হাই এনার্জি ফসফোরাইল বন্ড সেটা কিন্তু ভীষণভাবেই দরকার হবে। হ্যাঁ।
এবং এই জিনিসটা কিন্তু একটা বুঝতে হচ্ছে যে এইটা বাফার সিস্টেম হিসেবে কিন্তু এইভাবেই জিনিসটা কাজ করছে, যে ইট প্রডিউসেস আ লট অফ এটিপি। ঠিক আছে, ইট প্রডিউসেস আ লট অফ এটিপি। ঠিক আছে, তাহলে আমাদের যখন আমরা কোনো মাস্কিউলার এক্সারশন করছি, when we are doing a muscular exertion, হ্যাঁ, যেখানে কিন্তু আমাদের আহ প্রচুর এটিপি কনজাম্পশন হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু এই গ্লাইকোলাইসিস বা অক্সিডেটিভ ফসফোরিলেশন এরা কিন্তু সাফিসিয়েন্ট এটিপি প্রোভাইড করতে পারছে না। আমাদের খুব মাস্কিউলার এক্সারশন বা মেন্টাল এক্সারশন হচ্ছে, তখন কিন্তু এরা সাফিসিয়েন্ট এটিপি প্রোভাইড করতে পারছে না। সেই রকম অবস্থায় কিন্তু আমাদের এই ক্রিয়েটিন ফসফেটের থেকে এটিপি প্রোডাকশনটা তৈরি হচ্ছে। এই ক্রিয়েটিন ফসফেট ব্রেকডাউনটাও এনার্জি রিলিজ করছে, প্লাস এটিপি প্রোডাকশনটাও কিন্তু আমাদের এনার্জি রিলিজ করছে। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, এই পাথওয়েতে কিন্তু অনেক বেশি এনার্জি এবং এটিপি তৈরি হচ্ছে, যার জন্য গ্লাইকোলাইসিস বা অক্সিডেটিভ ফসফোরিলেশনকে কিন্তু এর তুলনায় অনেক স্লোয়ার মেটাবলিক পাথওয়ে হিসেবে বলা হচ্ছে। এই জায়গাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্রিয়েটিন ফসফেটের জায়গাটা কি বুঝলে? স্যার তো মানে যখন মানে ইনিশিয়াল মানে ইনস্ট্যান্ট এনার্জি দরকার হবে, বা মানে হাই অ্যামাউন্ট অফ এনার্জি হঠাৎ করে দরকার হবে, তখন ক্রিয়েটিন ফসফেট থেকে এটিপি কনভার্ট, মানে ক্রিয়েটিন ফসফেটটা এটিপির সাথে রিয়াক্ট করে এটিপি তৈরি করে। তাতে দুটো ফোল্ড কাজ হচ্ছে কিন্তু, তাতে দুটো ফোল্ড কাজ হচ্ছে। এক হচ্ছে ক্রিয়েটিন ফসফেটটা যখন এটিপি তে কনভার্ট হচ্ছে, তখন অলরেডি তুমি -12.5 কিলো জুল পার এনার্জি পেয়ে যাচ্ছ। এবং যে আন্ডার বেসলাইন ফিজিওলজিক্যাল কন্ডিশন যেটা আছে, সেখানে যে এই যে এটিপি সিনথেসিসটা হচ্ছে, প্লাস কিন্তু তুমি এটিপির এনার্জিটা পাচ্ছ। তুমি যদি ভাবো যে স্যার তো এটিপি তৈরি হলো, এটিপি তো তৈরি হলোই, তার সঙ্গে কিন্তু একটা নেগেটিভ ফ্রি ইয়ে হচ্ছে, মানে তোমার কিন্তু একটা নেগেটিভ গিভস ফ্রি এনার্জি কিন্তু স্টিল ইউ আর গেটিং বাই দ্য ইয়ে অফ ক্রিয়েটিন ফসফেট, কনভার্সন অফ ক্রিয়েটিন ফসফেট অ্যান্ড এটিপি ইন্টু ক্রিয়েটিন অ্যান্ড এটিপি। তাহলে স্লোয়ার মেটাবলিক পাথওয়েজ, গ্লাইকোলাইসিস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এগুলো কিন্তু কখনোই এতটা, বা ক্রেব সাইকেল এতটা এটিপি তৈরি করতে পারবে না। তাহলে যখন আমার মাস্কিউলার এক্সারশন হচ্ছে, তখন আমার কি হচ্ছে, বা মেন্টাল এক্সারশন ব্রেন টিস্যুর দরকার হচ্ছে, তখন এটিপি প্রচুর কমে যাচ্ছে। তখন কিন্তু ক্রিয়েটিন ফসফেট কি করছে, এটিপির সাথে রিয়াক্ট করে এটিপি তৈরি করছে, সেটা তো করছেই, হ্যাঁ, সেটার সাথে কিন্তু একটা এক্সট্রা এনার্জি রিলিজ করছে। ঠিক আছে, যার জন্য এই যে ক্রিয়েটিন ফসফেটের হাইড্রোলিসিসে যে ডেল্টা বা গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা, ওটা কিন্তু হাইলি নেগেটিভ। ফলে এটিপির থেকে অনেক বেশি নেগেটিভ, ফলে ইকুইলিব্রিয়ামটা কিন্তু সবসময় যা টুয়ার্ডস দ্য সিনথেসিস অফ এটিপি হবে আন্ডার ফিজিওলজিক্যাল বেস, ফিজিওলজিক্যাল কন্ডিশন, নর্মাল কন্ডিশন যখন আছে। ঠিক আছে, তখন তো এইটা হচ্ছেই যে আমি সোনাটাকে টাকায় কনভার্ট করছি, কিন্তু প্লাস আমি কিছু এক্সট্রা টাকা পাচ্ছি। আমি 1 লক্ষ টাকা ভরিতে কিনেছিলাম, আজকে আমি বিক্রি করছি 1,40,000-এ, তাহলে সেই 1 লক্ষটা তো আমি পাচ্ছি, বেস লাইন আমার যেটা ছিল, প্লাস আমি 40,000 এক্সট্রা পাচ্ছি, যেটা হচ্ছে -12.5 কিলো জুল পার। যাই হোক, এত ডিটেলস না জানলেও চলবে, বাট এই তিনটে কম্পাউন্ড খুব ইম্পর্টেন্ট: এটিপি, ক্রিয়েটিন ফসফেট, এবং লাস্টে আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে গিয়ে থায়োস্টার্স বা অ্যাসিটাইল কোয়েল। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু কোনো ফসফেট, হাই এনার্জি ফসফেট লিঙ্কেজ নেই, এখানে কিন্তু এস্টার লিঙ্কেজ আছে। ঠিক আছে, হিয়ার উই হ্যাভ আ এস্টার লিঙ্কেজ। ঠিক আছে, তা এইখানে যেটা আমরা দেখব, এই লাইনগুলো, যে যখন হাইড্রোলিসিস হচ্ছে থায়োস্টার্সের লাইক অ্যাসিটাইল কোয়ে, তখন কি হচ্ছে, এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে মানে কার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু
রেজোনেন্স স্টেবিলাইজেশন হয়ে যাচ্ছে আর কার্বক্সিলেট আয়ন তৈরি করছে। হ্যাঁ, এবার এই প্রসেসটা কিন্তু হাইলি এক্সার্গনিক বা এক্সোথার্মিক, এবং এটার কিন্তু একটা হিউজ আমরা ফ্রি এনার্জি পাচ্ছি অফ হাইড্রোলিসিস, দ্যাট ইজ ডেল্টা জি -31.4 কিলোজুল পার মোল। ঠিক আছে? এবং এই যে ব্যাপারটা, তার মানে এটার যে এই ধরনের থায়াস্টার্স এর হাইড্রোলিসিস হলে কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে সেটা কার্বক্সিলেট আয়ন তৈরি করছে, এবং দ্যাট প্রসেস আন্ডারগোজ বিকজ অফ দ্য রেজোনেন্স স্টেবিলাইজেশন। ইট রিলিজেস হাই অ্যামাউন্ট অফ ফ্রি এনার্জি বিকজ ইটস আ হাইলি এক্সার্গনিক বা এক্সোথার্মিক প্রসেস। ঠিক আছে? এবং এইটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে যে অ্যাসিটাইল কোয়ে কিন্তু একটা ক্ষমতা এখানে পাচ্ছে, বিকজ ইটস আ থায়োএস্টার। সেটা হচ্ছে যে এক্সেপশনালি হাই অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার পোটেনশিয়াল টু ড্রাইভ দি ইনিশিয়াল কন্ডেনসেশন স্টেপ অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল। মানে এই যে অ্যাসিটাইল কোয়ে, এটার যে হাইড্রোলিসিস এর মাধ্যমে আম, যেটা হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি এনার্জি পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার পোটেনশিয়াল which drives the initial condensation step of the citric acid cycle। মানে সাইট্রিক অ্যাসিড সাইকেলকে কিন্তু এইটা পজিটিভলি রেগুলেট করছে। Yeah, so we don't have much time, আবার এন্ড হয়ে গেল, and that is the end of the lecture also. So if you have any question, you can always ask. I'm stopping this sharing right now. কোনো কোয়েশ্চেন হলে জিজ্ঞেস করো। কি কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। আছে কোনো ডাউট কারুর? ওকে, so I'm stopping the recording.